রাত তখন প্রায় একটাই ছুঁই ছুঁই। জিহান পাও টিপে টিপে রুমে আসলো। বেডের ওপর এলোমেলো হয়ে শুয়ে আছে এক কিশোরী। শাড়ি সরে যেন কিশোরীর উন্মুক্ত হয়ে আছে শরীরের বেশ খানিকটা অংশ। আলতো হাতেই কোলে তুলে নিল। ঘুমন্ত কিশোরীকে চুপিসারে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। গাড়ির সামনের সিটে নয়নাকে বসিয়ে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে দিল শরীরে। হঠাৎ ঘুমন্ত রমণী হাত ধরে বসলো। জিহান খানিকটা ভয় পেল। কিছু সময় সেইভাবেই রইল। বুঝতেই পারলো ঘুম ভাঙিনি। আলতো করে হাত সরিয়ে এনে ড্রাইভিং সিটেই বসে ড্রাইভ করতে লাগলো। রাতের নীরব। রাস্তার দুই একটা দূরপাল্লার বাস শো ক্ষীণ আওয়াজ। সাথে সাথে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। খুব ধীরে গতিতে গাড়ি ড্রাইভ করছে। নয়নার মাথাটা জিয়ানের কাঁধে একবার সরিয়ে দিয়েছে, তারপরে নিজেই ঠিক করে রাখলো। বেশ কিছু দূর আসার পরে পুলিশ চেকপোস্ট পার হতে হয়। নয়না মাথাটা গাড়ির সিটে ঠিকভাবেই রেখে গাড়ি থেকে বের হয়ে আসে জিয়ান। গাড়ির কাগজপত্র সব দেখায়। একজন অফিসার বলে, আপনার সাথে গাড়িতে উনি কে? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ, তার প্রমাণ কি? আপনার কি মনে হয় এই রাতেই আমি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘুরবো? বলছি যখন আমার ওয়াইফ, তখন অবশ্যই আমার ওয়াইফ। প্রমাণ দেখান, তারপরে বিশ্বাস করব। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? গত সপ্তাহের শুক্রবার। আজ তো রবিবার। বিয়ের পিকচার আছে, সেটা দেখান। দেখুন স্যার, আমি একজন পাইলট। তাছাড়াও আমার ওয়াইফ ঘুমিয়ে আছে। আপনারা প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আপনার বাসার কারোর সাথে কথা বলিয়ে দেন। আর আপনি যেই হন না কেন, আইন সবার জন্য সমান। হতেই তো পারে মেয়েটাকে আপনি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। একজন যেই জানালার কাছে বাড়ি দিয়ে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো। জিয়ান দ্রুতই গাড়িতে এসে নিজের গায়ের শার্ট খুলে নয়নার গায়ে পরিয়ে দিয়েছে। নয়না ঘুম ঘুম দু চোখ কোনো মতেই খুলতেই জিয়ানকে দেখে ঘাবড়ে যায়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে আর ব্যথা দেবেন না। একদম চুপ কর, একটাও কথা বলবি না। বাহিরে পুলিশ, শাড়ি তো খুলেই রেখেছ। অর্ধেক আমার ওয়াইফ, এই অবস্থায় অন্য কেউ দেখবে। নয়না জোরেই চিৎকার করে বলে, কে আছো, বাঁচাও। বাইরে পুলিশের লোকেরা বলতেই থাকে, গাড়ি থেকে বের না হলে আমরা গাড়ির দরজা ভেঙে ফেলতে বাধ্য হব। একটা শব্দ করবে না, চুপ করে থাকো বলেই শার্টের বাটন লাগিয়ে দিল। তোমার বাবার নাম্বার বলো। বাবা, এত রাতে? হ্যাঁ, তোমার বাবা। আপনি না চৌধুরী বংশের ছেলে? আমাকে হ্যারাসমেন্টের দায়ে আপনার চাকরি খেয়ে দেব। জাস্ট সাইলেন্ট। যেটা বলছি সেটা করো। ফোনটা দিন, নাম্বার উঠিয়ে দেই। যেইটা বলছি সেইটা করো। এরপর বের হয়ে এসে বলে, আপনাদের কাজ কি রাতের বেলায় ভদ্র মানুষদের অসম্মান করা? না হয় আমাদের ডিউটি দেশ ও জনগণের নিরাপত্তা দেওয়া। আমরা সেটাই করছি। জাস্ট ওয়েট। কল করলো মাহবুব তালুকদারের নাম্বারে। কল ঢোকার আগে কেউ একজন মোবাইল নিয়ে কল কেটে দিল। তুমি বাইরে কেন এসেছো? তুমি আদর্শ হাজবেন্ডের মতো আমাকে প্রটেক্ট করার জন্য একাই লড়াই করবে, আর আমি ঘুমিয়ে থাকবো? জান, আমি সুনয়না তালুকদার, পিতা মাহবুব তালুকদার। এই যে 2 দিন আগেই শুক্রবার গেল, সেই দিনটাই ছিল আমার আর আমার ভালোবাসার প্রণয়ের দিন। আমরা হাজব্যান্ড ওয়াইফ লং ড্রাইভে বের হয়েছিলাম। এতে আপনাদের সমস্যা কি? আচ্ছা ম্যাডাম, সরি, তবে আপনাকে তার ওয়াইফ মনে হচ্ছে না। সুনয়না রাগে কণ্ঠে বলল, আপনার বউয়ের সাথে নিশ্চয়ই আপনার বনে না, তাই এইসব উল্টাপাল্টা কথা বলছেন। এই চলো তো, সময় নষ্ট না করে বলেই জিয়ানের হাতের মধ্যে হাত রাখলো। গাড়িতে এসে বসে। জিয়ানের দিকে তাকিয়ে বলে, আসলে আমি অনেক সাহসী, কিন্তু সমস্যা হলো আমার একটু সাহস দরকার, তারপর আপনার সাথে ঝড়পড়া করব। এই প্রথম সুনয়নার মুখ থেকে স্বাভাবিক কথা শুনল জিয়ান। বেশ কিছুক্ষণ সুনয়নার দিকে তাকিয়ে রইল। এভাবে দেখার কি আছে? আপনারই তো বউ, না চাইলেও সারা জীবন এই মুখ দর্শন করতে হবে। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? সরি। নয়না অবাক হয়ে বলে, আপনি কিছু বললেন এইমাত্র? সরি, আমি আসলেই দুঃখিত। আমার উচিত হয়নি তোমার সাথে এমন আচরণ করা। তোমার তো এইখানেই কোনো দোষ নেই, উল্টো আমাদের মাঝেই তুমি ফেসে গিয়েছো। রিয়েলি সরি সুনয়না। আপনি সরিও বলতে পারেন। এক কাজ করুন, আপনার সরি আচার বানিয়ে ধীরে ধীরে 1 চামচ করে খেয়ে ফেলুন। আমি তোমাকে একবারের জন্যই রেখে যাব ওইখানে। খুব তাড়াতাড়ি তোমার জন্য তোমার উপহার চলে আসবে। দেখুন আমার এইটুকু মাথায়, তাও আবার বিশাল চুল, তার ভেতর খোলস, খোলসের ভিতরে এইটুকু বুদ্ধি। তাই সহজভাবেই বলুন মিস্টার পাইলট, খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য ডিভোর্স লেটার পাঠাবো। যা ইচ্ছে করুন, আগে আমাকে আমার বাসায় দিয়ে আসুন। না, আমি বাসায় যাব না। আপনি এক কাজ করুন, আমাকে কোনো হোস্টেলেই রেখে আসুন। আর ইউ ক্রেজি? হঠাৎ করে অশ্রু টলমল নেত্রেই তাকিয়ে বলে, জানেন আমি না দর্শকের সম্পর্কে পত্রিকায় পড়েছি, টিভিতে নিউজ দেখেছি, কখনো কল্পনাও করিনি সেই সব কিছুই বিক্রম আমি নিজে হব। আমার আপনাকে দেখলেই ভয় হয়।
মনে হয় এখনই হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়বেন আমার উপর। বলতে বলতে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। এই মুহূর্তে নিজেকেই ধ্বংস করে দিতে ইচ্ছে করছে জিয়ানের। শেষেই কিনা সে কোনো এক মেয়ের কাছে দর্শক। চোখের রক্ত জমট বেঁধে গেছে, হাত মুঠো করে নিজের প্রতি আসার রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নয়নার গায়ে হাত দিতেই লজ্জা হচ্ছে এখন। কিভাবে করলাম আমি এটা? নিজেকে ক্ষমা করব কিভাবে? নয়নার মাথায় হাত রেখে বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর তা কখনোই আমি চাইনি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার যন্ত্রণার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি জানি কথা দিয়ে সবকিছুই ঠিক হবে না। আমি তোমার হৃদয় যে গভীর ক্ষত দিয়েছি, জানি না তুমি কখনো আমাকে ক্ষমা করে দিবে কিনা। আর কিছু বলার আগেই নয়না জিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতেই লাগলো। প্লিজ কেঁদো না নয়না, আমার কালো ছায়া কোনোদিনই আর তোমার উপর পড়তে দেব না। আমি জানি তোমার হৃদয়ের যে গভীর ক্ষত জমা আছে তা হয়তো এ জন্ম আমি মুছতে পারবো না। পারলে ক্ষমা করে দিও। নয়না কিছু বলতে যেও বলতে পারলো না। গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইল। জিয়ান নয়নার বাড়ির সামনে এসে বলে, আমি কি এইখান থেকে চলে যাব নাকি বাসার ভিতরে পর্যন্ত আসব? আপনি আমাকে বাবা মায়ের কাছ থেকে নিয়ে গেছেন, তাই তাদের হাতে ফিরিয়ে দিয়ে আসবেন। দারোয়ান বেশ অবাক হলো এত রাতে নয়নাকে দেখে। বাসার দরজায় এসে বারবার কলিং বেল দেওয়ার পর মাহফুজা বেগমের ঘুম ভেঙে গেল। ড্রয়িং রুমে এসে লাইট অন করে বলে, এত রাতে কে আসলো? দরজা খুলে নয়নাকে দেখে বলে, মা তুই এত রাতে সব ঠিক আছে তো? কি হয়েছে? তোমার শার্ট ওর শরীরে কেন? কি করছো আমার মেয়ের সাথে? আম্মু ভিতরে আসতে দাও আগে, আয় বলেই দ্রুত মাহবুব তালুকদারকে ডেকে তুললো। চোখ ডলতে ডলতে বললেন, এত রাতে তোমার আবার কি হলো? মেয়ে আর মেয়ের জামাই এসেছে, দ্রুত চলো, আমার কিছুই ঠিক মনে হচ্ছে না। মাহবুব তালুকদার এসেই বললেন, এত রাতে কি এমন ইমার্জেন্সি পড়লো যে বাসায় চলে আসলে? আসার আগে একটা ইনফর্ম তো করবে। আপনার মেয়েকে আপনার কাছেই ফিরিয়ে দিতে আসলাম। আচ্ছা কথা পরে হবে, নয়না তুই বরং জামাইকে নিয়ে রুমে যা। ওরা দুজন রুমে ঢুকতেই মাহবুব তালুকদার বাহির থেকে দরজা লক করে দিল। লাল টুকটুকি বেনারসিতে বউ সাজে বসে আছে নীলাঞ্জনা, হাত ভর্তি মেহেদি। বাসা থেকে পালিয়ে আসার সময় কিছু টাকা আর গহনা নিয়ে এসেছিল, সেই সব দিয়ে বিয়ের আয়োজন করেছে লাবিব। মেরুন রঙের শেরওয়ানি পরে রুমেই প্রবেশ করলো লাবিব। নীলাঞ্জনাকে দেখে তার রূপেই মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, তোমার প্রেমেই আমি কেন? যেই কোনো পুরুষ পড়তেই বাধ্য। তোমার সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা যাবে না। ইস, সবাই বলবে জিতেছি। ইচ্ছে করছে টুপ করেই তোমাকে খেয়ে ফেলি, নিজের বউকে নিজেই না নজর দিয়ে ফেলি। নীলাঞ্জনা বেশ অবাক হলো। আচ্ছা লাবিব, আমার রূপ দেখেছ? আমার চোখ বত্রে অশ্রুও তোমার চোখে পড়ছে না? কই একবারও জিজ্ঞেস করলে না তোমার চোখে পানি কেন? একবারও বললে না তোমার হাতে মেহেদির রং কেমন গাঢ় হয়েছে দেখি? তোমার কি মন খারাপ? তাহলে লাবিব কি আমায় ভালোবাসে না, নাকি আমার রূপের মোহরে আটকিয়ে পড়েছে? এই আমার সুন্দরী বউ, কি ভাবছো বলো তো? তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করছো, অথচ আমার চোখের দিকে তাকিয়ে হৃদয়ে পড়তে পারো না। তুমি কি আমায় ভালোবাসো, নাকি শুধুই আটকিয়ে আসো আমার মোহের মায়ায়? লাবিব এগিয়ে এসে বলে, কবুল বলতে দাও, তারপরই দেখি আমি কিসে আটকিয়ে আসি আর কি পড়তে পারি। সুন্দরী এক্ষুনি কাজে আসবে। নীলাঞ্জনার মনটা খারাপ হয়ে গেল। হঠাৎই মনে হলো ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষই জীবনে বেশ প্রয়োজন। রং সে ভালোবাসা হয় না, রং তো কেবল মোহ। কাজী সাহেব আসলেন, বিয়ে পড়ালেন। লাবিবের চাচা আর তার পরিবার উপস্থিত ছিলেন বিয়েতে। নীলাঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই। কবুল বলতে যে কান্নায় ভেঙে পড়লেন নীলাঞ্জনা। হঠাৎ তার মন বলছে সেই জন্য বড় কোনো ধ্বংসের সূচন করছে। মনে মনে আওড়ালো, তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখী হতে পারবো তো বাবা? রঙিন বেলুন আর জড়ি দিয়ে সাজানো রুমেই বসে আছে নীলাঞ্জনা, হাঁটুতে মুখ গুজেই কান্না করছে। সবকিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে। ছুটেই চলে যেতে ইচ্ছে করছে ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে। মাহফুজা বেগম বললেন, এটা কি করলে তুমি? জামাই প্রথমবারই এসেছে, কই তাকে আপ্যায়ন করবে তা না, উল্টো তাকে বন্দি করে রেখেছ। একদম চুপ করো তুমি। জামাই কত বড় সাহস! তুমি ভেবে দেখো, আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবারও ফেরত দিতে এসেছে। ওর 14 পুরুষ চৌধুরী হলে আমরাও তালুকদার বংশ। দেখি কার ঘাড়ে কয়টা মাথা। আমার মেয়ের জীবন নিয়ে কোনো শালার বেটাকে সাপ লুড্ডু খেলতে দেব না।
মাহবুব তালুকদার বেঁচে থাকতেই কখনো তা সম্ভব না। মিজান তালুকদার এসে বললেন, ভাইজান এত রাতে ডেকে পাঠালেন, কোনো সমস্যা? সমস্যা বলেই ডেকে এনেছি। ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে। ওর এত বড় স্পর্ধা, আমার মেয়ে কি ও পণ্য ভেবেছে? মাথা ঠান্ডা করেন ভাইজান, শত হোক আমার মেয়ের পক্ষে, তাই হুটহাট করেই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাতটা শেষ হোক, চৌধুরী সাহেব কি বলে এর উপর ডিফেন্ডেবল আগে কি হবে? আশ্চর্য, তোমার পরিবারের সবাই কি মাথার সমস্যা? তোমরা এইখানে কি কারো পাবনা মেন্টাল হসপিটালে যাও? নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে, মুখ বন্ধ করো মিস্টার পাইলট, আপনার মাথায় সমস্যা। আপনাকে এখনই বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত ঘন্টাখানেক। আর হ্যাঁ, একদমই চোখ রাঙিয়ে কথা বলবেন না। ওইটা আপনার এরিয়া ছিল, এইটা আমার। এবার বুঝবেন সুনয়না কি চিজ। ও রিয়েলি? প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমার বংশগত পাগল, এখন বিশ্বাসী পরিণত হলো। সেম অন মি। শেষ পর্যন্ত কি না পাগলের সাথে বিয়ে হলো? এই ছিল কপালে। নিজের লিমিট ক্রস করবেন না। পাগল যে বলেছেন, পাগলামি শুরু করলে যে পালাবেন সেই রাস্তাও কিন্তু বন্ধ, তাই চুপ করুন। নয়না চোখ পাকিয়ে বলে, এইবার আমি আপনাকে টাচ করব। আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন, আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের। উপস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা, এইবারের মতো আমাকে ক্ষমা করুন বলেই হাসতে লাগলো। চুপ, একদম হাসবেন না। দেখুন আমি কি করি। পটলের মতো হাইটের ইঁদুর হয়ে বেড়ালের সাথে লড়াই করা বোকামি। আমার শার্ট দাও, শীত করছে। দেব না শার্ট? শীতের দিন বিয়ে করতে কে বলেছে? মাথায় স্ক্রু ঢিলা হয়ে গেছে। এখন আমি আপনার বস্ত্র হরণ করব, তারপর কোমরে নাকের আছড়ে আপনার শরীরে ক্ষত বিক্ষত করে দেব। এরপরই আপনি বুঝবেন কার সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে। মাথা ঠিক আছে তোমার? এই বাড়ি থেকে আমি বের হব কি করে সেই ব্যবস্থা করো। এই ড্রেসের সাথে কিছু করবে না বলে দিলাম। নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ড্রয়ার থেকে সিজার নিয়ে এসে হুট করে জিয়ানের টি শার্ট কচি কচি করে কাটা শুরু করলো। জিয়ান নয়নার হাত ধরে বলে, কি হচ্ছে এইসব? বাচ্চাদের মতো বিহেভিয়ার কেমন করছো? উফ শিট, বাচ্চা তো বাচ্চা মেয়ে করবে। আমারই ভুল হয়েছে ফিরিয়ে দিতে আসা। আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না, আজকেই আপনার খবর আছে বলেই দস্তাদস্তি করা শুরু করলো। জিয়ান নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো। আরেক হাত দিয়ে নয়নার হাত দুটো পেছনের দিকে শক্ত করে ধরে রাখলো। নয়নার কেমন অদ্ভুত লেগেছে, মনে মনে বিড়বিড় করে বলে, নয়না দুর্বল হলে চলবে না, এটা তোর বাসা, সাহস দেখা, ছাড়ুন আমাকে। এখন জোর দেখাচ্ছেন। জিয়ান নয়নাকে আরোই নিজের কাছে টেনে নিয়ে আসলো। কামান বাবু, সুইট কিউট বেবি, বউ আমার, লেটস এনজয়। নয়না চোখ বন্ধ করে বলে, প্লিজ ছাড়ুন, কিছু করব না আপনাকে। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, কেন বাবু, ভয় করছে? আহারে বেবি, কিসের ভয়? এটা তো তোমারই বাসা, গুন্ডামি করতে পারো। ছাড়ুন, আমি সত্যি কিছু করব না। ছাড়তে পারি, তবে আমাকে সেভ করে এখান থেকে বের করতে হবে। আমি কথা দিচ্ছি তো আর কোনোদিনই তোমার ওপরে আমার কালো ছায়া পড়তে দেব না। কথা বলতে বলতে দুজনই বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। নয়নার বুকের ভেতরে কারা যেন তবলা বাজাচ্ছে। জিয়ান দ্রুতই নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত। নয়না নিজের ঠোঁট মুছতেছে। সরি, এক্সট্রিমলি সরি। দেখো তোমার বয়স কম, কিন্তু এইটুকু তো জানো, কোনো ছেলে মেয়ে একাকিত্ব হলে কাছাকাছি আসলে প্রাপ্তবয়স্ক একটা ছেলে কন্ট্রোল করা সহজ নয়, আর সেই নারী যদি তার বউ হয়। সরি এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য। নয়না কোনো কথা না বলেই মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। প্লিজ আমাকে এইখান থেকে বের করার ব্যবস্থা করো, এই শেষের অনুগ্রহটুকু করো আমার প্রতি। নয়না আস্তে করে বললে, আমি আপনাকে আরেকবার কিস করতে পারি? নয়নার কথা শুনে জিয়ান শক। এই মেয়ে কি বলে? আগুনে ঘি ডালার কাজ কেন করতে চাইছে? আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোমার? তুমি বুঝতে পেরেছো তুমি কি বলেছো? নয়না বলে, হ্যাঁ বুঝতেই পেরেছি, প্লিজ ওয়ান কিস, এরপরে আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাচ্ছি। জিয়ান 2 কদম পিছনে সরিয়েছে বলে, প্লিজ ডোন্ট ডু দিস, এই মুহূর্তে এটা বিপজ্জনক।